ধন্যবাদ সবাইকে আজকে আমার ভিডিও ব্লগ দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। তবে প্রথমেই আমি স্মরণ করছি আজকে ভয়াবহ যে বিমান দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজের উপর আঘাত ভূপাতিত হওয়ার ফলে সেখানে বেশ হতাহতের সৃষ্টি হয়েছে। আমি সর্বপ্রথমে তাদের বিদেহী যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। তবে যে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব সে বিষয়টা হচ্ছে বরাবরের মতো বাংলাদেশের অর্থনীতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে গতকাল হয়ে যাওয়া একটা গোল টেবিল বৈঠকে। সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যে আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর 35%, সেখানে যে বাংলাদেশের সরকার পর্যাপ্ত সময় পাওয়ার সাপেক্ষেও যে আলোচনা ততটা এগিয়ে নিতে পারেনি, সে বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং তারা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তার ভিতরে একজন ব্যবসায়ী উল্লেখ করেছেন যে বিগত 40 বছরে, অর্থাৎ তার ব্যবসায়িক ক্যারিয়ারে 40 বছরে অর্থনীতির এরকম দুরবস্থা, অর্থাৎ তাদের ব্যবসায়ের এরকম দুরবস্থা তারা কখনোই দেখেনি। আসলে এর কারণটা উল্লেখ করেছেন, অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। সেখানে মার্কিন যে শুল্ক আরোপ করা হয়েছে 35%, ও সাথে চলমান যে 15%, টোটাল 50% শুল্ক যদি আরোপ করা হয় 1 আগস্ট থেকে এবছরে, তাহলে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অনেক পিছিয়ে পড়বে। কারণ আমাদের দেশের ব্যবসা রপ্তানি বাণিজ্য মূলত তৈরি পোশাক নির্ভর, এবং আমাদের তৈরি পোশাকের বাজারও খুব সীমিত। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, আমরা আসলে যেখানে ব্যর্থতা অর্জন করে সেটা হচ্ছে আমরা নতুন বাজার সৃষ্টি করতে পারি নাই। আসলে নতুন বাজার সৃষ্টি করাটাও অতটা সহজ না। তবে আমরা যথেষ্ট সময় পেয়েছি, যথেষ্ট সময়ের পাওয়ার ফলেও আমরা নতুন বাজার সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের জন্য অবশ্যই একটা ব্যর্থতা। সে ব্যর্থতার বলি আমাদের ব্যবসায়ীদের বা আমাদের দেশের সবাইকেই দিতে হবে, যদি 1 আগস্টের মধ্যে আমাদের আলোচনা সাপেক্ষে এই শুল্ক হার কমাতে আমরা ব্যর্থ হই। কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো তাদের বিভিন্ন বার্গেনিং পাওয়ার ব্যবহার করে অলরেডি তাদের শুল্ক হার কমিয়ে নিয়েছে। এখন আমাদের দেশের এই যে আমাদের রপ্তানি খাত বা ব্যবসায়ের যে সম্পূর্ণটা তৈরি পোশাক শিল্প নির্ভর হয়ে যাচ্ছে, সে বিষয়ে আমাদের বিগত সরকারগুলো বা বিগত কোনো সরকারই তেমন একটা গুরুত্ব আরোপ করে নাই। আর আমাদের ব্যবসায়ীরাও যেদিকে আমাদের ব্যবসায়ের আম সস্তা শ্রমিক পাওয়া যায়, সেই সস্তা শ্রমিকের দিকেই ছুটে গিয়েছে, এবং তৈরি পোশাক খাতের শিল্পে যেহেতু আমাদের শ্রমিকরা যথাযথভাবে অ্যাভেলেবল এবং খুব সহজলভ্য, এবং তাদের মজুরিও খুব কম। এজন্য ব্যবসায়ীরা এই শিল্পর দিকে বেশি ঝুঁকেছেন এবং তারা বিনিয়োগও করেছেন। তবে তৈরি পোশাক শিল্পে আমরা সাধারণত রপ্তানি করে থাকি খুব স্বল্প মূল্যের পোশাকগুলা বিশ্বের বিভিন্ন প্রান্তে। সুতরাং সেই পোশাক থেকে যে আমাদের ব্যবসায়ীরা খুব প্রচুর আকারে একটা পোশাকের বিপরীতে লাভ করেন, সেটাও না। আবার যদি অর্ডার বাতিল, মানে কয়াদেশ বাতিল, কিংবা যদি মূল্যের হেরফের ঘটে, তাহলে সেখানে তাদের মুনাফা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া এই যদি শুল্ক হার প্রত্যাহার না করতে পারে, তাহলে ব্যবসায়ীরা এইখানে আলোচনায় উঠে এসেছে প্রায় ১৩০০-র উপরে আপনার তৈরি পোশাক শিল্প বন্ধ হয়ে যাবে, যার ফলশ্রুতিতে বেকার হবে কয়েক লাখ শ্রমিক, যা আমাদের দেশের জন্য অবশ্যই একটা অশনির সংকেত। কারণ আমাদের দেশে দক্ষ শ্রমিকের স্বল্পতা রয়েছে। আমাদের সেই দক্ষ শ্রমিকের স্বল্পতার কারণেই আমরা এই তৈরি পোশাক শিল্পের খাতটায়, যেখানে স্বল্প শিক্ষিত বা স্বল্প দক্ষতা সম্পন্ন শ্রমিকদের কর্মসংস্থানের প্রধানতম জায়গা, সেইখানে যদি আপনার রপ্তানি বন্ধ হয়ে যায়, তাদের ক্রয়াদেশ বাতিল হয়, তাহলে তাদের তারা ব্যবসা বন্ধ করে দিবে, অর্থাৎ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিবে, এবং লাখ লাখ শ্রমিকরা বেকার হবে। এমনিতেই বিগত কয়েক মাসে আমাদের আনএমপ্লয়মেন্ট যে রেট, অর্থাৎ কর্মক্ষম যে ব্যক্তিদের তাদের চাকরি না থাকার যে হার, সে বা বেকারত্বের হার খুব মানে খুব
উচ্চ আকারে বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো প্রতিবেদনে বা পরিসংখ্যানে উঠেছে এটা প্রায় 30% কাছাকাছি মানুষ আমাদের দেশে বেকার। সুতরাং এই বেকারত্ব আমাদের জন্য একটা অভিশাপ বয়ে নিয়ে আসতেছে এবং আমাদের যে ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আসলে অভূতপূর্ব, যা আমাদের স্বাধীন বাংলাদেশে কখনো দেখা গেছে বলে আমাদের সন্দেহ যাচ্ছে। ব্যবসায়ীরাও সেটা স্বীকার করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যাবতীয় আনুষঙ্গিক যে অবস্থা, সেখানে সরকারের নীতি নির্ধারণীয় পর্যায়ে একটা দোদুল্যমান অবস্থা। আর সেইখানে অবশ্য একজন বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, এই সরকার নরম না গরম, লম্বা না খাটো বা এত মানে নমনীয় সরকার কখনো বাংলাদেশে দেখা যায় নাই। সুতরাং এই যে নমনীয় সরকার ঠিকমতো আমাদেরকে আমাদের অর্থনীতিকে দিশা দেখাইতে পারতেছে না, কারণ আমাদের যে অর্থনীতির কয়েকটি তারতম্য, যেমন আমাদের বৈদেশিক ঋণের হার পরিমাণের হার বেড়ে যাচ্ছে, বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি কিছুটা কমে আসলেও তা যে খুব সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতেছে তাও না। ব্যাংক খাতের আগে থেকেই খারাপ অবস্থা ছিল, এখন কিছুটা ঘুরে দাঁড়ালেও সে বাস্তবতার নিরিখে ততটা ঘুরে দাঁড়াতে পারছে না। আর বাংলাদেশ ব্যাংকের যে কার্যাবলী এবং সেখানে যে মেধা এবং প্রজ্ঞা এবং যে দক্ষতা দরকার, সেই দক্ষ জনগোষ্ঠীর স্বল্পতা সারা দেশের মতো বাংলাদেশ ব্যাংকেও আসলে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজ করার জন্য ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট যা করার জন্য সব বাইরে থেকে মানুষ আনা লাগছে। আমরা আসলে আমাদের দেশের যে আম শিক্ষার যে দুরবস্থা তার প্রতিফলন এই ব্যাংকিং সেক্টরে দেখা দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলা প্রতি বছর সরকারি বেসরকারি শত বিশ্ববিদ্যালয় প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট প্রডিউস করছে, কিন্তু দক্ষ গ্র্যাজুয়েট আসলে প্রডিউস করতে পারছে না, যা বাজারের চাহিদা মেটাতে পারছে না আমাদের দেশের। সুতরাং আমাদের দেশের বাইরে থেকে শ্রমবল, লোকবল আমদানি করা লাগছে এবং তারা যে আমাদের দেশ থেকে যে রেমিটেন্স নিয়ে যাচ্ছে সেই টাকা আমাদের দেশের অভ্যন্তরীণ যে রেমিটেন্স আমাদের প্রবাসী ভাইয়েরা পাঠাচ্ছে তার অনেকাংশ চলে যাচ্ছে আমাদের দেশে যারা প্রবাসী কাজ করছেন তাদের পিছনে। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প এখন নাই এবং দক্ষতা অর্জনের পিছনে আমাদেরকে আরও বেশি শ্রম এবং মেধার প্রয়োগ ঘটাইতে হবে এবং বাজেটে যে এখানে লক্ষ্য করা গেছে যে এবারের বাজেটটাও গতানুগতিক এসেছে এবং শিক্ষার পিছনে যে ব্যয় করাটা উচিত বা আমরা যতটুকু এক্সপেক্ট করি তার ধারে পাশেও আসলে বাজেটের পরিমাণটা বা বাজেটের যে অঙ্ক, বাজেটের যে হার, সে হারটা আসলে নাই। সুতরাং আমরা শিক্ষার পিছনে ব্যয় না করে আমরা সেই সমস্ত ক্ষেত্রে আসলে ব্যয় করছি সে যেখানে ব্যয় করলে আমাদের কতটুকু লাভ বা দীর্ঘমেয়াদী আমাদের দেশে কতটুকু উন্নয়ন হবে সে বিষয়ে আমরা বিস্তারিত বুঝতে পারছি না, কারণ বিগত সরকারগুলো ছিল রাজনৈতিক সরকার। তারা নিজেদের দেশ, তাদের নিজেদের দল লোকবলকে সন্তুষ্ট করার জন্য বাজেট প্রণয়ন করত এবং সেই অনুযায়ী কাজ করত, কিন্তু এই দল মানে এই বাজেটটা তো অন্তর্বর্তীকালীন সরকার, একটি নির্দলীয় সরকার বাজেট প্রণয়ন করেছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে শুধু বাজেট না, অন্যান্য ক্ষেত্রে যেগুলো আপনার দলীয় সরকার মানে রাজনৈতিক সরকারগুলো করে থাকে তার থেকেও বেশি ক্ষেত্রে এরা আরও দলীয় এবং তারা বেশি ক্ষেত্রে তারা অদক্ষ এবং তারা দলীয়। সুতরাং আমাদের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকতেছে। বৈদেশিক বাণিজ্যের কথা তো সবাই বলছে, এখানে আসলে কোনো বৈদেশিক বিনিয়োগ আসতেছে না। বৈদেশিক যে লোনগুলো অবশ্য কিছু কিছু ক্ষেত্রে লোন আসছে, কারণ আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাংক খাতগুলো থেকে আমাদের ব্যবসার তেমন ঋণ গ্রহণ করতে পারছে না। বেসরকারি যে ঋণ প্রবাহ একেবারে নগণ্য পর্যায়ে চলে এসেছে, কারণ আমাদের দেশে এখন সুদ অনেক বেশি, যেহেতু নীতি সুদ অনেক বেশি, মূল্যস্ফীতি কম রাখার জন্য সুদ বেশি হওয়ার কারণে ব্যাংকিং সেক্টর থেকে বেসরকারি খাত ঋণ নিতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে সরকারের রাজস্ব আয় কম হওয়ার কারণে তারা ব্যাংকিং খাত থেকে সরকারের ব্যয় মেটাবার জন্য, অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন মেটানোর জন্যই ব্যাংকিং খাত থেকে
তারা টাকা ধার নিচ্ছে। এতে এক ধরনের ক্রাউডিং আউট ইফেক্ট সৃষ্টি হচ্ছে। সাধারণ ব্যবসায়ীরা টাকা পাচ্ছে না। একদিকে তাদের বিনিয়োগ স্থবির হয়ে আছে, ব্যবসা স্থবির হয়ে আছে, অন্যদিকে তাদের ক্রয়াদেশ কমে যাচ্ছে। অন্যদিকে শুল্ক হারের যে ভয়াবহতা তারা কিছুটা আঁচ করতে পারছে। সুতরাং তারা আছে তো চারিদিকে থেকে বিপদে, এবং তারা বিপদে থাকা মানে আমাদের সাধারণ মানুষ যারা আছি, কর্মজীবীরা আছি, আমরাও বিপদে আছি। কারণ সব ক্ষেত্রেই এর একটা প্রভাব পড়ে একটা ব্যবসায় প্রভাব পড়লে আরেকটা ব্যবসায় প্রভাব পড়ে। ওই ব্যবসা বাণিজ্য যেহেতু তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, সুতরাং আমদানি রপ্তানি যে ব্যবসাগুলো, ব্যাংকিং খাতে যে ব্যবসাগুলো ব্যাংক করে থাকে, ব্যাংকের লাভের পরিমাণ কমে আসতেছে। ব্যাংক এখানে লাভ করছে, তাদের যে অলস টাকা পড়ে আছে তার সরকারকে ধার দিয়ে সেইখান থেকে সুদ আয় করে ব্যাংক আসলে লাভ করছে। কিন্তু ব্যাংক এটা লাভ করলেও দেশের অর্থনীতিতে এবং দেশের যে সার্বিক জিডিপি প্রবৃদ্ধিতে সেই টাকা ব্যয়টা কোনো ভূমিকা রাখতে পারছে না। এই জন্যই গত ৩৬ বছরের ভিতর সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি আমরা গত অর্থ বছরেও দেখেছি, এবং এই ধারা অব্যাহত থাকলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির যে আকাশচুম্বী ছোঁয়া আমরা দেখতেছিলাম সেটা আসলে কমতে কমতে একেবারে মাটিতে নেমে আসবে। এবং সুতরাং বলাই যায় যে আমাদের মানুষের জীবনযাত্রার মানের যে ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছিল, সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। সুতরাং আমরা এ পর্যায়ে সরকারের দূরদৃষ্টির ইয়ে দূরদৃষ্টির আমরা দূরদৃষ্টি সম্পন্ন বিভিন্ন পরিকল্পনা গ্রহণ আমরা দেখতে চাই। এক্ষেত্রে আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।